ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা করব। আমরা ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ এবং দার্শনিকদের অবদান বিস্তারিতভাবে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো দার্শনিকদের অবদানের উপর এমসিকিউ, এসএকিউ, শর্ট কোয়েশ্চন, মাল্টিপল চয়েস, শূন্যস্থান পূরণ দিয়ে প্রশ্ন আসতে পারে, ডান দিক বাঁ দিক ম্যাচিং করে প্রশ্ন আসতে পারে, এক বাক্যে সরাসরি উত্তর লেখা আসতে পারে, দুই বাক্যে তোমার সরাসরি অ্যান্সার লিখে উত্তর করতে হবে। তো এই সব প্রশ্নের উত্তরই তোমরা আজকে আমি যেভাবে আলোচনা করব প্রশ্নোত্তর করে তা তোমরা বুঝতে পারবে। আর আমার অর্থনৈতিক কারণ যেটা ভিডিও করেছি সেখানে অর্থনৈতিক কারণের উপর শর্ট কোয়েশ্চেন করা হয়ে গেছে, আলোচনা হয়েছে, ভিডিও আছে। আবার রাজনৈতিক কারণের উপরেও, সামাজিক কারণের উপরেও তোমার শর্ট কোয়েশ্চেন আলোচনা আমি করেছি আলাদা আলাদা ভিডিওতে। তো আজকের আলোচনা হলো দার্শনিকদের অবদানের উপর শর্ট কোয়েশ্চেন, প্রশ্ন এবং উত্তর দুটোই আমি পাশাপাশি বলবো। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আছে নেই, এর উত্তরে বলা যায় যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আছে। ফরাসি বিপ্লবের আগে মন্টেস্কুর কথা বলা যায়। প্রশ্ন, মন্টেস্কু কে ছিলেন? মন্টেস্কু ছিলেন ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের একজন দার্শনিক, স্পিরিট অফ লস গ্রন্থের রচয়িতা এবং দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা, এইভাবে লিখতে হবে। মন্টেস্কু ঈশ্বর প্রদত্ত ক্ষমতা, রাষ্ট্রের যে ক্ষমতা, রাজার হাতে যে ক্ষমতা ন্যস্ত হয়, সেই ক্ষমতার উৎস ঈশ্বর না, সেই ক্ষমতার উৎস জনগণ। মন্টেস্কুর এক্ষেত্রে বক্তব্য কি? রাজার ক্ষমতা ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন, না রাজার ক্ষমতার উৎস জনগণ? জনগণ হলো রাজার ক্ষমতার উৎস, এটা মন্টেস্কুর বক্তব্য। মন্টেস্কু বলেন ক্ষমতার উৎস কি? ক্ষমতার উৎস জনগণ। দ্য স্পিরিট অফ লস গ্রন্থ কে লিখেছেন? মন্টেস্কু। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি মন্টেস্কু কত সালে লিখেছেন? 1748 সালে। মন্টেস্কু এই স্পিরিট অফ লস গ্রন্থটির কটা সংস্করণ করেন? 22টি। 18 মাসে 22টি সংস্কার করেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা ক্ষমতা বিভাজনের নীতির সমর্থক হলেন বা প্রবক্তা হলেন মন্টেস্কু, ফরাসি দার্শনিক মন্টেস্কু। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি বা ক্ষমতা বিভাজন নীতি কাকে বলে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো সরকারের 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগের হাতে আইন তৈরি করার ক্ষমতা দিতে হবে, শাসন বিভাগের হাতে ওই আইন প্রয়োগ করার ক্ষমতা দিতে হবে এবং বিচার বিভাগকে আইন যে তৈরি করেছে আইন বিভাগ তা সঠিক আইন কিনা এবং
তোমার শাসন বিভাগ যে আইন যথাযথভাবে প্রয়োগ করেছে সেটা যথাযথভাবে প্রয়োগ করেছে কিনা তা দেখবে, এবং সমাজে তোমার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। এটাই হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উদ্দেশ্য কি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উদ্দেশ্য হল ফ্রান্সের জনগণকে স্বাধীনতা এবং অধিকার প্রদান করা। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের জনগণের কোনো অধিকার ছিল না, স্বাধীনতা ছিল না। যাজকদের মধ্যে মুষ্টিমেয় ব্যক্তির অধিকার এবং স্বাধীনতা ছিল, আর অভিজাতদের মধ্যেও কিছু অভিজাত ব্যক্তির স্বাধীনতা এবং অধিকার ছিল। যাজকদের নিম্ন স্তরের যাজক যারা দরিদ্র এবং অভিজাতদের যারা নিম্ন স্তরের যাজক সামাজিক মর্যাদা পেত না, তাদের কোনো স্বাধীনতা অধিকার ছিল না। তাই ফ্রান্সের 96% জনগণের অধিকার এবং স্বাধীনতা দানের জন্য এই মন্টেস্কু বলেছেন যে ক্ষমতা বিভাজন করতে হবে। আইন বিভাগের হাতে, বিচার বিভাগের হাতে, শাসন বিভাগের হাতে নিজ নিজ দায়িত্ব দিতে হবে, এবং প্রত্যেকটা বিভাগ নিজ নিজ দায়িত্ব পালন করবে। এক বিভাগ অপর বিভাগের কাজ করবে না এবং অপর বিভাগের কাজে হস্তক্ষেপও করবে না। এই বক্তব্যই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। মন্টেস্কু কত সালে জন্মগ্রহণ করেন? মন্টেস্কু জন্মগ্রহণ করেন 1689 সালে। 1689 সালে। কবে মারা যান? 1755। দেখো, বিপ্লব হলো তোমার 1789, তাহলে মন্টেস্কু বিপ্লবের আগে বেঁচে ছিলেন না। আমরা কতটা অবদান ছিল সেটা আমরা পরে বিশ্লেষণ করব। পরের প্রশ্ন, মন্টেস্কু কি বিপ্লব বিরোধী? হ্যাঁ, মন্টেস্কু বিপ্লব বিরোধী ছিলেন। তাহলে তার আদর্শ, তার যে বক্তব্য বিপ্লবে কাজ করেছে, তিনি সরাসরিভাবে বিপ্লবের বিরোধী ছিলেন, রক্তপাতের বিরোধী ছিলেন। মন্টেস্কু নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে সমর্থন করেন না চরম রাজতন্ত্রকে সমর্থন করেন? আমরা অন্যান্য ভিডিও শুনে বুঝতে পেরেছি যে চরম রাজতন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্রের বিরোধী মন্টেস্কু। তাহলে এখানেই তার আগে আমরা উত্তরটা জেনে গিয়েছি, তাই না? তো এখানে মন্টেস্কু নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে সমর্থন করেছেন। নেক্সট প্রশ্ন, দি পার্সিয়ান লেটার্স এই গ্রন্থটা কার লেখা? দি পার্সিয়ান লেটার্স এই গ্রন্থটা মন্টেস্কুর লেখা। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থে মন্টেস্কু কি ধরনের বক্তব্য তুলে ধরেছেন? দি পার্সিয়ান লেটার্স গ্রন্থে মন্টেস্কু ফ্রান্সের বিপ্লবের আগে যে অভিজাততন্ত্র ছিল সেই অভিজাততন্ত্রের বিরোধিতা করেছেন। ফ্রান্সের সমাজ ব্যবস্থাতে যে ত্রুটি ছিল সেই ত্রুটিগুলি এই গ্রন্থে তুলে ধরেছেন। আর রাজতন্ত্র, চরম রাজতন্ত্রের যে ত্রুটি, স্বৈরাচারী রাজতন্ত্রের যে ত্রুটি, পূর্ব রাজতন্ত্রের যে ত্রুটি, সেগুলো এই গ্রন্থে তুলে ধরেছেন। নেক্সট আমরা পরের দার্শনিক রুশো সম্পর্কে শর্ট কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। রুশো কত সালে জন্মগ্রহণ করেন? রুশো 1712 সালে জন্মগ্রহণ করেন। আর রুশো মারা যান কত সালে? রুশো মারা যান 1778 সালে। দেখো, আমরা এখানেও দেখছি রুশো বিপ্লবের আগেই মারা গিয়েছেন। 1789 সালে বিপ্লব হয়েছে, তিনি মারা গেছেন কত? 1778 সালে। তাহলে বিপ্লবের সময় আমি ওই ভিডিওতে বলেছি যে বিপ্লবে ফরাসি দার্শনিকরা যোগ দেননি, এ কথা আমি বলেছি। তো তাহলে এই কথাটা প্রমাণ হয়ে গেল। দুজনের দিয়ে আরও আমি প্রমাণ করে দিব। সোশ্যাল কন্ট্রাক্ট এই গ্রন্থটা, অর্থাৎ বাংলাতে বইয়ে আছে সামাজিক চুক্তি, এই গ্রন্থটা কে লিখেছেন? এই গ্রন্থটা ফরাসি দার্শনিক রুশো লিখেছেন। আচ্ছা, রুশো কে ছিলেন? রুশো ছিলেন ফরাসি বিপ্লবের আগে রুশো সামাজিক চুক্তি মতবাদী এবং ফরাসি বিপ্লবের একজন সমর্থক এবং তোমার সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতা। তিনটি পরিচয়ই তোমরা দেবে।
ফরাসি বিপ্লবের আগে দার্শনিক, সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থের লেখক, এবং তিনি একজন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার সমালোচক, এরকম বলবে। নেক্সট প্রশ্ন, এত বলার দরকার নেই, 2 নম্বর থাকলে এত বলতে হবে। ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশোকে। কিন্তু দেখো, রুশো তো 1778 সালে মারা গিয়েছেন, তাহলে ফরাসি বিপ্লবে অংশগ্রহণ না করেও ফরাসি বিপ্লবের জনক বলা হচ্ছে। দেখো, রুশো তোমার অরিজিন অব দি ইনইকুয়ালিটি, এই যে গ্রন্থ, এই গ্রন্থটা তোমার ফ্রান্সের বিপ্লবের আগে যে সামাজিক বৈষম্য ছিল, যে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য ছিল, রাজনৈতিক ক্ষেত্রে যে ব্যাপক ত্রুটি, দুর্নীতি, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলোকে তিনি অরিজিন অফ ইনইকুয়ালিটি গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যার দ্বারা মানুষ কিন্তু অনুপ্রাণিত হয়েছেন। আরেকটা কথা, রুশো জনগণের সার্বভৌম ক্ষমতার উপরে জোর দিয়েছেন। রুশো জনগণের সার্বভৌম ক্ষমতা, জনগণের হাতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা অর্পণের কথা তিনি বলেছেন। এটাকে বলা হয় জনগণের সার্বভৌম ক্ষমতা, এই তত্ত্বের মূল প্রবক্তা। তাহলে প্রশ্ন আসতে পারে, এটা কঠিন প্রশ্ন যদিও, করে রাখবে, জনগণের সার্বভৌমিকতা তত্ত্বের প্রবক্তা কে? ফরাসি দার্শনিক রুশো। নেক্সট কোশ্চেন, জেনারেল উইলের প্রবক্তা কে? জেনারেল উইলের প্রবক্তা ফরাসি দার্শনিক রুশো। জেনারেল উইল কাকে বলে বা জেনারেল উইল কি? জেনারেল উইল হলো, রুশোর মতে জেনারেল উইল হলো সমাজের, রাষ্ট্রের, মানুষের বা মানুষের যে প্রকৃত ইচ্ছা, হ্যাঁ, একাধিক মানুষের প্রকৃত ইচ্ছার যোগফলই হলো জেনারেল উইল। জেনারেল উইল তোমার সকলের ইচ্ছা নয়, কিন্তু প্রকৃত ইচ্ছার যোগফলই জেনারেল উইল বলে এই ইচ্ছা সকলের মঙ্গলের জন্য ইচ্ছা। রুশোর মতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা কার হাতে দিতে হবে? রুশোর মতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা দিতে হবে জেনারেল উইলের হাতে। জেনারেল উইল হচ্ছে সমষ্টিগত ইচ্ছা, কিন্তু প্রত্যেক মানুষের ইচ্ছা এটা না। আচ্ছা, নেক্সট কোশ্চেন, রিয়াল উইল কাকে বলে বা প্রকৃত ইচ্ছা কাকে বলে? রুশো বলেছেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইচ্ছা থাকে, যখন সেই মানুষটা সেই ইচ্ছা বলে, সমাজের কাজ করে, রাষ্ট্রের কল্যাণ করে, অপরের কাজ করে, ব্যক্তি স্বার্থটা তার কাছে বড় না, সমাজের স্বার্থের কথা তার কাছে বড়, সেই ইচ্ছাটাকে প্রকৃত ইচ্ছা বলা হয়। আর এই প্রকৃত ইচ্ছাগুলি যোগ করে করে জেনারেল উইল হয়। তাহলে জেনারেল উইল হচ্ছে তোমার মঙ্গলের ইচ্ছা। নেক্সট কোশ্চেন, আনরিয়াল উইল কাকে বলে? আনরিয়াল উইল, হ্যাঁ, এই যে আনরিয়াল উইল বা অ্যাকচুয়াল উইল বলা হয়, তো যখন মানুষ ব্যক্তি স্বার্থের কথা ভাবে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ভাবতে পারে না, ঊর্ধ্বে উঠতে পারে না, সমাজের মঙ্গল করতে চায় না, সংকীর্ণ ভাবনা চিন্তার দ্বারা পরিচালিত হয়, তখন তার ইচ্ছাকে বলা হয় আনরিয়াল উইল। রুশো এই আনরিয়াল উইলকে সমর্থন করেননি। নেক্সট কোশ্চেন, রুশোর ফরাসি বিপ্লবে ব্যাপক অবদান আছে, এই কথা কোন ঐতিহাসিক স্বীকার করেছেন? ঐতিহাসিক হ্যাশাল স্বীকার করেছেন যে রুশোর ফরাসি বিপ্লবের বিরাট অবদান আছে। রুশো গণতন্ত্রের সমর্থক না ঈশ্বর প্রদত্ত ক্ষমতার সমর্থক? রুশো গণতন্ত্রের সমর্থক। রুশো ঈশ্বর প্রদত্ত ক্ষমতার বিরোধী। নেক্সট কোয়েশ্চন, ভল্টিয়ার কত সালে জন্মগ্রহণ করেন? 1694 সালে জন্মগ্রহণ করেন। ভল্টিয়ার কত সালে মারা যান? 1778 সালে। দেখো, রুশোর সময়ই কিন্তু, তাহলে 1778 বিপ্লবের অনেক আগেই মারা গেছে, তাই না? আচ্ছা, এইবার একটা প্রশ্ন, ভল্টিয়ার কে ছিলেন? বলবে যে ভল্টিয়ার ফরাসি দার্শনিক, কবি, সাহিত্যিক প্রমুখ
এবং ছিলেন এবং এবং ফিলোসফিক্যাল লেটার্স গ্রন্থের রচয়িতা এবং কান্দিদ গ্রন্থের রচয়িতা। ক্যান্ডিড ইংরেজিতে লিখলে ক্যান্ডিড, বাংলা হইলে কয়চন্দ্র আকার দেবে। যাই হোক, ভল্টেয়ার কে ছিলেন তার উত্তর আমরা পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন, কে বলেছেন ভল্টেয়ার সম্পর্কে যে ভল্টেয়ার মানুষ নন, তিনি একটি শতাব্দী, মানে তিনি মানুষ নন, তিনি একটা শতাব্দী, সেঞ্চুরি। কে বলেছেন? এটা বলেছেন তোমার ভিক্টর হুগো। নেক্সট প্রশ্ন, ভল্টেয়ারের আসল নাম, প্রকৃত নাম কি? ফ্রাঁসোয়া মারি আরুয়ে, ফ্রাঁসোয়া মারি আরুয়ে আসল নাম। কার আসল নাম? ভল্টেয়ারের আসল নাম। তিনি ব্যঙ্গ করে কবিতা লিখতেন রাজাদের সম্পর্কে, সমাজের চিত্র তুলে ধরতেন কবিতার মধ্য দিয়ে। নেক্সট প্রশ্ন, ভল্টেয়ার তোমার কোন শহরে জন্মগ্রহণ করেন? ভল্টেয়ার প্যারিস শহরে জন্মগ্রহণ করেন। ভল্টেয়ার ইংল্যান্ডেও কিছুদিন বসবাস করেন। ভল্টেয়ার যুক্তিবাদী, প্রগতিবাদী, না প্রতিক্রিয়াশীল, না রক্ষণশীল? ভল্টেয়ার প্রগতিবাদী এবং যুক্তিবাদী, ভল্টেয়ার রক্ষণশীল নন। ভল্টেয়ার কি ঈশ্বরবাদী ছিলেন? ভল্টেয়ার ঈশ্বরবাদী ছিলেন। ভল্টেয়ার গির্জা সম্পর্কে কি ধারণা দিয়েছেন? ভল্টেয়ার ঈশ্বরবাদী, গডকে বিশ্বাস করেন, কিন্তু চার্চকে বিশ্বাস করেন না, গির্জাকে বিশ্বাস করেন না। ভল্টেয়ারের বক্তব্য গির্জা বা চার্চ প্রগতির বিরোধী। চার্চ হলো দুর্নীতির আখড়া, সমাজে অনাচার অবিচার সৃষ্টি করে তোমার চার্চ। ভল্টেয়ার রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কি ধারণা দিয়েছেন? ভল্টেয়ার বলেছেন যে রাষ্ট্র হবে তোমার জনগণের স্বার্থে পরিচালিত রাষ্ট্র। তিনি স্বৈরাচারের বিরোধী। নেক্সট কোশ্চেন, ভল্টেয়ার কি বিপ্লবের সমর্থক ছিলেন? ভল্টেয়ার কিন্তু শাসনতান্ত্রিক সংস্কারে বিশ্বাসী ছিলেন। তিনি স্বাধীন চিন্তার সমর্থক ছিলেন। নেক্সট প্রশ্ন, বিশ্বকোষ কি? বিশ্বকোষ হচ্ছে একটি গ্রন্থ, যে গ্রন্থে ফরাসি সমাজ, ফরাসি রাজতন্ত্রের ত্রুটি, ফরাসি রাষ্ট্র ব্যবস্থার ত্রুটি সম্পর্কে উল্লেখ আছে। বিশ্বকোষ বিশ্বকোষের রচয়িতার নাম কি? ডেনিস ডিডেরো বিশ্বকোষ রচনা করেছেন। এরা একাধিক ব্যক্তি এই গ্রন্থটা লিখেছেন। D.L.M. বার্ট বিশ্বকোষ রচনার সঙ্গে যুক্ত। ডেনিস ডিডেরো, D.L.M. বার্ট বিশ্বকোষ রচনা করেছেন। ডেনিস ডিডেরো কত সালে জন্মগ্রহণ করেন? ডেনিস ডিডেরো 1713 সালে জন্মগ্রহণ করেন। ডেনিস ডিডেরো কত সালে মারা যান? 1784 সালে মারা যান। ইনিও কিন্তু বিপ্লবের আগেই মারা গিয়েছেন। নেক্সট প্রশ্ন, D.L.M. বার্ট কত সালে জন্মগ্রহণ করেন? 1717 সালে D.L.M. বার্ট জন্মগ্রহণ করেন। D.L.M. বার্ট কত সালে মারা যান? D.L.M. বার্ট মারা যান 1780 সালে। দেখো, D.L.M. বার্টও কিন্তু ফরাসি বিপ্লবের আগেই মারা গিয়েছেন, বিপ্লবের সময় বেঁচে ছিলেন না। বিশ্বকোষের কটা খণ্ড ছিল? বিশ্বকোষের খণ্ড ছিল 35টি। দেখো, এই বিশ্বকোষ গ্রন্থটি 1751 সাল থেকে 1780 এই সময়ের মধ্যে তোমার 35টি খণ্ড প্রকাশিত হয়েছে। 1751 থেকে 1780 এই সময়ের মধ্যে বিশ্বকোষের 35টি খণ্ড প্রকাশিত হয়েছে। বিশ্বকোষ যে রচিত হয়েছে তার কপি 1765 সালে, মানে এক বছরই বিক্রি হয়েছে কত? 4000 কপি বিক্রি হয়েছে।
এক বছরে 4,000 কপি বিক্রি হয়েছে। বিশ্বকোষ রচয়িতার মূল বক্তব্য কি, এখানে কি বক্তব্য তারা তুলে ধরেছেন? সমাজের যে বৈষম্য, সমাজের অনাচার অবিচার, হ্যাঁ, সামাজিক ক্ষেত্রে যে বহু মানুষ অবহেলিত তার কথা তুলে ধরেছেন। রাজনীতি, যথাযথ রাজনীতি না, সততার ভিত্তিতে রাজনীতি পরিচালিত না, স্বৈরাচারী রাজতন্ত্র, পূর্ব রাজতন্ত্র, সে তারা শুধু ধনী যাজক শ্রেণীর মুষ্টিমেয় ব্যক্তিদের সাপোর্ট করে, তাদের অন্যায় মেনে নেয়। আবার কিছু অভিজাতদের দাবি মেনে নিচ্ছে, তাদের সুযোগ সুবিধা দিচ্ছে, আপামর জনগণকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। এই ক্ষেত্রে রাজা নীরব দর্শকের ভূমিকায় ফ্রান্সকে বিপদে ফেলেছে, যুদ্ধে জড়িয়ে ফেলেছে, আর্থিক ক্ষেত্রে সংকট, রাজনৈতিক ক্ষেত্রে অনাচার অবিচার, সবটাই তুলে ধরা হয়েছে বিশ্বকোষে। নেক্সট প্রশ্ন, ফিজিওক্র্যাট। ফিজিওক্র্যাট কি? ফিজিওক্র্যাট হচ্ছে অর্থনীতি মার্কেন্টাইলবাদ। মার্কেন্টাইলবাদ মানে অবাধ ব্যবসা বাণিজ্য। অবাধ ব্যবসা বাণিজ্য মানে শিল্পের ক্ষেত্রে রাষ্ট্রের সরকার কোনো কর আরোপ করবে না, যতটা পারে কর ছাড় দেবে। তাহলে শিল্প মালিক উৎপাদন করবে, উৎপাদন বেশি হলে ধরো দেশের আর্থিক উন্নতি হবে, বিক্রি বেশি হবে, মানুষের সুবিধা হবে। এই যে অর্থনীতি, এটা হলো অবাধ ব্যবসা বাণিজ্যের অর্থনীতি। এই যে অবাধ ব্যবসা বাণিজ্যের অর্থনীতি, এটা ইংল্যান্ডের 1776 সালে একজন বিখ্যাত অর্থনীতিবিদ, পুঁজিবাদী অর্থনীতিবিদ, তিনি হলেন অ্যাডাম স্মিথ। 1776 সালে একটা বই লিখেছেন, বিখ্যাত বই, সেটা হলো দি ওয়েলথ অফ নেশনস। এই গ্রন্থে তিনি অবাধ ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন, শিল্প সংরক্ষণ নীতি, শিল্পকে বাঁচাতে হবে, রপ্তানি বাড়াতে হবে, রপ্তানি বাড়ালে শিল্প উৎপাদন বাড়াতে হবে, আমদানি কমাতে হবে, আমদানি কমালেই রপ্তানি বাড়বে, উৎপাদন বাড়বে। বুঝতে পেরেছ? আর দেশের মধ্যে অবাধে শিল্প মালিকরা বিক্রি করতে পারবে তাদের পণ্য, আর ব্যবসায়ীরা সেই পণ্য কিনবে এবং অবাধে লাভজনক দামে বিক্রি করবে দেশের বাজারে এবং অন্য দেশের বাজারে। তাহলে এইটা হলো তোমার অবাধ ব্যবসা বাণিজ্য। লাসে ফেয়ার থিওরি ইংরেজিতে বলা হয়, লাসে ফেয়ার থিওরি। এতে অর্থনীতি চাঙ্গা হবে। তাহলে ইংল্যান্ডে হয়েছে, ফ্রান্সে কেন হবে না? ফ্রান্সে ওই ঘুণধরা অর্থনীতি, ঘুণধরা ক্ষয়িষ্ণু অর্থনীতি, হ্যাঁ, রাজারা সাপোর্ট করছেন। তাই ফ্রান্সের অর্থনীতিবিদ যারা, তারা কিন্তু ওই অ্যাডাম স্মিথের আদর্শ, অ্যাডাম স্মিথের যে নীতি বক্তব্য, তার দ্বারা প্রভাবিত হয়েছেন। এবং ফ্রান্সের ফিজিওক্র্যাটরা, অর্থনীতিবিদরা বলছেন শিল্প মালিকদের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমাতে হবে, শিল্প মালিকদের উপর থেকে কর কমাতে হবে, কর তুলে দিতে হবে, ব্যবসায়ীদের উপরে কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণ চলবে না, ব্যবসায়ীদের উপর রাষ্ট্রের খবরদারি, সরকারের খবরদারি বন্ধ করতে হবে। তার ফলে কি হবে? ব্যবসার উন্নতি হবে, শিল্পেরও উৎপাদন বাড়বে। বেসরকারি মালিকানাকে গুরুত্ব দিতে হবে, বেসরকারি উদ্যোগে রাষ্ট্রের মধ্যে শিল্প মালিকরা তাদের মালিকানার ভিত্তিতে উৎপাদন করবে, শিল্পের মালিকানা ব্যক্তির হাতে তুলে দিতে হবে দরকারে। তাহলে এই অর্থনীতিটা ফ্রান্সের সংকট কাটাতে পারবে। সংকটজনক পরিস্থিতি থেকে একটা স্বাভাবিক পরিস্থিতিতে ফ্রান্সে ফিরে আসবে অর্থনীতি। এবার ফিজিওক্র্যাট কারা? কয়েকজনের নাম আমরা জানব। কয়েকজন ফিজিওক্র্যাট বা অর্থনীতিবিদ বা মার্কেন্টাইলবাদী নাম করো। কুইজনে সে, তারপরে মেন্ত্রিক, কাদিলা, হলব্যাক, এরা হলেন মাবলি, হলব্যাক, সে, কুইজনে, এরা হলেন তোমার ফ্রান্সের ফিজিওক্র্যাট বা ফ্রান্সের অর্থনীতিবিদ। এরা ইংল্যান্ডের কার দ্বারা প্রভাবিত হয়েছে? উত্তর, ইংল্যান্ডের অর্থনীতিবিদ তোমার অ্যাডাম স্মিথের দ্বারা প্রভাবিত হয়েছেন। অ্যাডাম স্মিথের গ্রন্থটার নাম কি? দ্য ওয়েলথ অফ নেশনস। আমরা এবার দেখলাম যে আলোচনাতে আমরা বুঝলাম, দেখো অর্থনীতিবিদদের জন্মটা একটু জেনে নিতে হবে, তার বিপ্লবের সময় তারা বেঁচে ছিলেন কিনা আমরা দেখে নিব। ফ্রান্সের ধরো ফিজিওক্র্যাট, তারা ধরো
বিপ্লবের সময় বেঁচে ছিলেন না। কুয়েজনের জন্ম 1694 সালে, আর কুয়েজনে মারা গিয়েছেন 1774 সালে। কুইজনে মারা গিয়েছেন 1774 সালে। অর্থনীতিবিদরা ফ্রান্সে তখন বেঁচে ছিলেন না। আর বেঁচে যদি না থাকে, আমরা যেসব দার্শনিকদের নাম উল্লেখ করলাম, দেখলাম তো হিসাবে তাদের জন্ম তারিখ দিয়ে বুঝলাম যে কেউই বেঁচে ছিলেন না। বেঁচে যদি না থাকে তাহলে ফরাসি দার্শনিকদের কি অবদান থাকতে পারে? এটা একটা সাধারণ ধারণা মানুষের, কিন্তু তা নয়। বেঁচে থাকলেই তাদের অবদান থাকবে। এখন জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, অর্থনীতিবিদ বিশ্বকোষ রচনা করেছে, তার বিশাল জ্ঞানী, স্পিরিট অফ লস, বিশ্বে সাড়া জাগানো বই। অ্যাডাম স্মিথের যে আদর্শ, বিশ্বে সাড়া জাগানো একটা আদর্শ, পুঁজিবাদী অর্থনীতির ভিত তিনি তৈরি করেছেন। তিনি রাজনৈতিক কাঠামো, উদারনৈতিক গণতন্ত্রের যে অর্থনীতি, সেই সূত্রটা উনি দিয়েছেন। তাহলে তাদের কোনো অবদান নেই? বিপ্লবে যারা বেঁচে ছিলেন না, তারা বিপ্লবের কথা বলেছেন, বিপ্লবকে সমর্থন করেছেন, ফরাসি দেশের অনাচার অবিচার এই সমস্ত কথাগুলো বলেছেন। আর ফ্রান্সের যে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, অনাচার অবিচার, এই সমস্ত ব্যাপারে মানুষ সচেতন হয়েছে, তার ফলে বিপ্লব করেছে। তাই অবদান আছে। কারা কারা বিপ্লবে ফরাসি দার্শনিকদের অবদান আছে, সেই নামগুলো আমরা একে একে একটু জেনে নেব। আবে বারওয়েন একজন, রোজ, তারপর বাইকার, তেইন, রুস্তাঁ, শেতোব্রিয়াঁ, মাদেলা, জোরেস, মাতিয়ে, কোচ্ছে, লব্রুস, মরলে, এরা বলছেন দার্শনিকদের অবদান আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে লেফেভর ঐতিহাসিক, মনিয়ার, মোর স্টিফেন্স, মালে দ্য প্যান, ডেভিড টমসন, হ্যাজেন, কোবান, এরা বলছেন যে বিপ্লবের কারণ দার্শনিকদের অবদান নয়, বিপ্লবের মূল কারণ হচ্ছে সামাজিক বৈষম্য, বিপ্লবের মূল কারণ হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। যারা মার্ক্সবাদী ঐতিহাসিক, তারা বলছেন যে বিপ্লবের মূল কারণ কিন্তু অর্থনৈতিক বৈষম্য, অর্থনৈতিক শোষণ। হ্যাঁ, এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। অর্থনৈতিক শোষণ না থাকলে তো বিপ্লব করতে যাবে না। শুধু খামোখাই লোক মরবে, মারামারি করতে হবে, একটা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে হবে, এটা খুব কঠিন কাজ। কিন্তু শুধু যাবে সে কোনো আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে? মেন হচ্ছে অর্থনৈতিক সমস্যা, এটা কিন্তু স্বীকার করতে হবে। তবু আমরা বলবো যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আছে। হ্যাঁ, ফরাসি দেশের যারা দার্শনিক বই লিখেছেন, তাদের বহু পত্রিকা বেরিয়েছে, 35 খানা পত্রিকা বেরিয়েছে। তোমার বিভিন্ন সময়ে 35টা পত্রিকায় প্রকাশ হয়েছে দার্শনিকদের বক্তব্য। আর 1789 সালে, এক বছরে যখন অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে, সামাজিক ক্ষেত্রে বৈষম্যটা ব্যাপক আকার ধারণ করেছে, মানুষ আর সহ্য করতে পারছে না, মানুষের ওই যে খাদ্য অভাব, খেতে না পেয়ে থাকার যে জ্বালা, খেতে পাচ্ছে না দিনের পর দিন, তখন প্যারিস শহর ঘিরে ফেলেছে, রাজাকে ঘিরে ফেলেছে, রাজপ্রাসাদকে, বাদশাহীকে ঘিরে ফেলেছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তখন এই যে উদ্বুদ্ধ হওয়া, খবর পাওয়া, গ্রাম অঞ্চলে মানুষের কাছে পৌঁছে যাওয়ার বক্তব্য, এই বিভিন্ন সারা দেশের অবস্থা খারাপ, এইটা 169টা পত্রিকার সংখ্যা প্রকাশিত হয়েছে এক বছরে 1789 সালে। আর সব থেকে বড় কথা, রুশোর যে এমিল গ্রন্থ, এমিল হচ্ছে একটা মেয়ের নাম, তার সম্পর্কে এই গ্রন্থটা, এটা খুব জনপ্রিয় গ্রন্থ। দেখো, রুশো আধুনিক শিক্ষার জনক, কিন্তু রুশো কিন্তু তোমার নারী শিক্ষার বিরোধী ছিলেন। রুশোর ব্যক্তিগত জীবন খুব একটা ভালো না, খুব ছন্নছাড়া জীবন, খুব অভাবের সঙ্গে তার জীবন কাটিয়েছে। আমি বলছি না, এগুলো বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, তবু একটুখানি আমরা জেনে নিব যে তিনি কিন্তু একাডেমিকভাবে পড়াশোনা করতে পারেননি। ওই আমাদের দেশে যেমন 3-4 ঠিক এইটুকু লেখাপড়া শিখেছেন। তা মা মারা গেছে, বাবা চলে গেছে, তারপরে কাকুর বাড়িতে ছিল, সেখান থেকে বিতাড়িত, তারপরে চায়ের দোকানে, তারপরে হোটেলে কাপ প্লেট থালা ধোয়া এইসব ছিল, ওখান থেকে বিতাড়িত। আর চিন্তা ভাবনাটা ছিল খুব
মানে একটা কি খুব অ্যাগ্রেসিভ ভাবনা, মানে কোনো জায়গায় স্থিরভাবে থাকতে পারতেন না। তারপরে অনেক বেশি বয়সে তার এই সাহিত্য চর্চা, বেশি বয়সে দর্শন চিন্তা, তিনি যে বিখ্যাত বই লিখেছেন 40 বছর বয়সের পরে, 40 বছর বয়সের পরে রুশোর এই চিন্তার উদ্ভব। রুশো তোমার শিশু শিক্ষা, মানে শিশু শিক্ষার জনক, আধুনিক যে শিশু শিক্ষা, এই যে শিক্ষা চাপিয়ে দেওয়া যাবে না, মারা যাবে না, বকা যাবে না, হ্যাঁ, শিশুর যে সাইকোলজি, এই যে সাইন্টিফিক খুব, কিন্তু এই পদ্ধতি মেনটেন করে শিক্ষা দিতে হবে। শিক্ষা তাহলে আরেকটা কথা, মানুষ যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন কিন্তু পাপ মুক্ত হয়ে জন্মগ্রহণ করছে। মানুষকে পাপ কাজ করাচ্ছে সমাজ, মানুষকে পাপ কাজ করাচ্ছে আর রাষ্ট্র ব্যবস্থা। এই কথা বোল্ডলি রুশো বলেছেন যে মানুষ যখন জন্মায় তখন কিন্তু পাপ মুক্ত অবস্থায় জন্মায়। এই সমাজ আমাদের, এই রাষ্ট্র কাঠামো, এই রাজনৈতিক ব্যবস্থা তাকে পাপ কাজের দিকে ঠেলে দেয়। তাই আমাদের মানে শিশুদের ক্ষেত্রে উনি তোমার চাইল্ড এডুকেশনের ব্যাপারে বলেছেন যে শিশুদের যে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে চাপিয়ে দেওয়া যে নীতি, এটা কিন্তু চলবে না। সাবলীলভাবে তাকে, একটা উদাহরণ আমি বলি, যে একটা শিশু যদি আগুনে হাত দিতে যায়, ল্যাম্পে হাত দিতে যায়, মা কি করে, বারবার তাকে ওখান থেকে নিয়ে আসে। উনি বলছেন যে ওখান থেকে আনা যাবে না, শিশু আগুনে হাত দিবে, শাঁখা খাবে, পরে আর সে যাবে না। শিশুকে স্বাধীন মতো চলতে দিতে হবে। তাই লেখাপড়ার ক্ষেত্রে কোনো রকমের চাপিয়ে দেওয়া যাবে না। এইভাবে রুশোর ব্যাখ্যা। যাই হোক, তার আমরা এখানে আমাদের আলোচনার বিষয় না, তবু একটুখানি আমি বললাম, ভালো লাগবে আমাদের, যে এগুলো আমাদের জানার দরকার। তাই রুশো, ভলটেয়ার, মন্টেস্কু, এদের অবদানকে আমরা স্বীকার করে নেব। হ্যাঁ, বিপ্লবে যখন অংশ নিবে তখনই তার অবদান থাকবে। তুমি একটা যদি দেখো, দেশের যখন বিপ্লব হয়, সমাজ রাষ্ট্রের পরিবর্তনের জন্য সবাই কি অংশ নিতে পারে? আর সবাই কি অংশ নেয়? তা নেয় না। এখানে নেতৃত্ব দেয়। তবে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি বলেছি যে ফরাসি দেশে যে নেতৃত্ব দিয়েছে, তৃতীয় শ্রেণীর মধ্যে যারা ধনী বণিক শ্রেণী, শিল্পপতি এবং বড় ব্যবসায়ী, তারা নেতৃত্ব দিয়েছে। তারা কিন্তু ওই যাজক সম্প্রদায়ের যে শোষণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা ওদের কাছ থেকে অভিজাতরা শোষণ করছে, অত্যাচার করছে, তারা সুযোগ সুবিধা পাচ্ছে। ওই সুযোগ সুবিধা, আমরা ধনী, আমরা কিসের কমা, আমাদের তো অর্থ আছে, কিন্তু আমাদের রাষ্ট্র ক্ষমতা নেই, তাই রাষ্ট্র ক্ষমতা আমাদের দখল করতে হবে, এই বলে ফরাসি দেশের তোমার বিপ্লবটা কিন্তু হয়েছে। এক্ষেত্রে একটা খেয়াল রাখতে হবে, তাহলে ফরাসি দেশের এই যে উদীয়মান ধনিক বণিক শ্রেণী, তাদেরকে সাপোর্ট করেছে কারা? রুশো, ভলটেয়ার, মন্টেস্কু। তাহলে এরাও কিন্তু শ্রেণী নিরপেক্ষ নয়, একটা শাসকের জায়গায় আর একটা শাসক শ্রেণীকে এরা সমর্থন করেছে। এই তবু একটা কথা কি, এর একটা অবদান আছে। একটা কথা মনে রাখবে যে সামন্ততন্ত্রের তুলনায় পুঁজিবাদী শাসন ব্যবস্থা ভালো। সামন্ততন্ত্রের পুঁজিবাদী শাসন ব্যবস্থা ভালো মানে সকলের জন্য ভালো না। সর্বহারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু শোষিত, বঞ্চিত। হ্যাঁ, দেশের যতই আয় বাড়ুক, দেশের জাতীয় আয় বাড়ুক, মাথাপিছু আয় বাড়ুক, কিন্তু আয়ের সমবন্টনের ব্যবস্থা থাকবে না। কারোর হাতে প্রচুর পয়সা থাকবে, প্রচুর সম্পদ থাকবে, প্রচুর শিল্পের মালিক হবে, আর ব্যাপক সংখ্যক মানুষ সেই শিল্পের মালিকানা থেকে বঞ্চিত, সম্পদের মালিকানা থেকে বঞ্চিত। তারা মজুর শ্রেণী। আবার তারা মজুর শ্রেণী হোক, তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া দরকার, সেটাও কিন্তু তারা পায় না। তাই পুঁজিবাদ কিন্তু ভালো না, তবু সামন্ততন্ত্রের থেকে ভালো। এই বলে আজকে আমার আলোচনা শেষ করছি। এটা ভালো করে দেখবে, হ্যাঁ, ভিডিও চালিয়ে। তা এখানে একটা কংক্রিট আইডিয়া নিতে হবে। পরে আমি আরও কিছু ভালো ভালো কথা আছে, যেমন বাস্তিল দুর্গের পতন, খুব ইন্টারেস্টিং, পরীক্ষায় আসবে। তারপরে টেনিস কোর্ট শপথ, হ্যাঁ, এগুলো আমি টুকরো আলোচনা সব আমি চেষ্টা করব একটা বা একাধিক ভিডিওতে নিয়ে এসে আলোচনা করব। আর যেই আলোচনা করলাম এগুলো একটু ভালো করে শুনো। তার আমি বলেছি যে ফ্রেঞ্চ রেভলিউশন যদি বুঝতে পারা যায়, তাহলে আমরা পরে যে 6টা টপিক আছে একদম আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। সব টপিকের আলোচনা করব আমি, সব কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনকে কেন্দ্র করে। ফ্রেঞ্চ রেভলিউশন লাগবেই, এর কোনো অন্যথা হবে না। তাই ফ্রেঞ্চ রেভলিউশন আমরা পরিষ্কার করে আমাদের যে ভিডিওগুলো হয়েছে চরমভাবে আমরা দেখব, বিস্তারিতভাবে দেখব, সবটা দেখব এবং আমরা বোঝার চেষ্টা করব। এই বলে আমি তোমাদের ধন্যবাদ জানিয়ে
আজকে আলোচনা শেষ করলাম।